প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টার স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় অ্যাজমা, এবং আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত পরিচালক ডক্টর গোলাম সরোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ স্যার, এবং আরও আছেন অধ্যাপক শেহরিন এফ সিদ্দিকা ম্যাডাম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, বাংলাদেশ মেডিকেল কলেজ। তো অনুষ্ঠানের শুরুতেই আমরা ম্যাডামের কাছে জানতে চাইব, গর্ভাবস্থায় অ্যাজমার ঝুঁকি কতটুকু? প্রায় 8 থেকে 10% মায়েরা কিন্তু অ্যাজমা নিয়ে আসে, এবং তাদের অনেকেই থাকে যে হয়তো তাদের ইতিহাসে অ্যাজমা ছিল, কিন্তু আমরা একটা বিশেষ অংশে রোগী পাচ্ছি যারা কিনা প্রেগনেন্সি ইনডিউসড অ্যাজমা। তার মানে ওরা আগে হয়তো কখনো অ্যাজমা ছিল না, ওদের আগে হয়তো বা ঘন ঘন তাদের শ্বাসনালীর প্রদাহ, যেটাকে বলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতো, বা তারা এটোপিক, একটুতেই ঠান্ডা লেগে যায়, কিন্তু ওদেরই দেখা গেল যে প্রেগনেন্সিতে অ্যাজমা নিয়ে আসে। তা আমরা মোটা দাগে যদি বলি 8 থেকে 10% মায়েরা অ্যাজমা নিয়ে আসে। স্যারের কাছে জানতে চাইব, আমরা জানি যে গর্ভাবস্থায় অ্যাজমা অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার বেশ ঝুঁকি থাকে, এবং সেই ঝুঁকিটা কেমন থাকে, এবং যাদের অ্যাজমা অনিয়ন্ত্রিত হয়ে যায় গর্ভাবস্থায়, সেটাকে আমরা কিভাবে চিকিৎসা করব? আমরা বলি যে রোল অফ থার্ড বলি, যে যাদের অ্যাজমা থাকে তাদের প্রেগনেন্সিতে কি হয়, 1/3 রোগী ভালো হয়ে যায়, তাদের কোনো অ্যাজমা অ্যাটাক থাকে না। 1/3 রোগীর বেড়ে যায়, অনিয়ন্ত্রিত হয়ে যায়, আর 1/3 রোগীদের স্থিতি অবস্থায় থাকে। এটা রোল অফ থার্ড। তারপরে কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলিতে তার অ্যাজমার কন্ট্রোলটা থাকে না, বা তাদের এক্সাজারবেশন হয়ে যায়। বিশেষ করে যারা বয়স থাকে 35-এর উপরে প্রেগনেন্ট হয়, একটা ঝুঁকি থাকে। 2 নম্বরে হলো যে মাল্টিপ্যারাইটি, যাদের অধিক প্রসবের ইতিহাস থাকে তাদের হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর হলো যে যাদের অ্যাজমা কন্ট্রোল, অ্যাজমার ওষুধ ব্যবহার করে না, বাট কিছু কিছু সিমটম থাকে তাদের থাকে। যারা অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগে তাদের থাকে। আর এখন রিসেন্টলি ওয়ার্ল্ডে কিন্তু একটা স্মোকিং হ্যাবিট অ্যামং দ্য ফিমেলের মধ্যে ডেভেলপ করেছে। যারা কারেন্ট স্মোকার থাকে তাদেরও ঝুঁকি বেশি থাকে। আরেকটা জিনিস হলো যে আমাদের ফুড হ্যাবিটের জন্য এবং ইনঅ্যাক্টিভিটির জন্য আপনি দেখবেন যে এখন ওবেসিটির রেটও কিন্তু বেড়ে যাচ্ছে। যারা ওবেস থাকে তাদের কিন্তু ঝুঁকি অন্যদের চাইতে অ্যাজমা অনিয়ন্ত্রিত হওয়ার ঝুঁকিটা থাকে। তো সুতরাং যে মেয়েরা প্রেগনেন্ট হবেন বা মায়েরা প্রেগনেন্সিতে প্ল্যানিং করছেন, তাদের এই রিস্ক ফ্যাক্টরগুলি অ্যাভয়েড করলে তারপরে তার প্রেগনেন্সি পিরিয়ডটা কিন্তু অ্যাজমার সিমটম ফ্রি থাকবে এবং তার কন্ট্রোলটা ভালো থাকবে। সেই ক্ষেত্রে মা এবং তার বাচ্চা দুইজনে ঝুঁকিমুক্ত থাকবে। অ্যাজমা যখন গর্ভাবস্থায় অনিয়ন্ত্রিত থাকে, সেই ক্ষেত্রে মায়ের এবং মায়ের গর্ভের অনাগত যে শিশু, তার কি কি সমস্যা হতে পারে? প্রথমত অ্যাজমা মানেই হচ্ছে কিন্তু শ্বাসকষ্ট, যেটা স্পাজম হয়, এবং সেখানে অক্সিজেন সরবরাহটা কমে যায়। আমরা জানি যে একটা গর্ভাবস্থায় একটা বাচ্চাকে বেড়ে ওঠার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু সেটা অক্সিজেন, এবং সেটার স্যাচুরেশনটা কিন্তু একটা, আমরা বলি আর কি 95%-এর বেশি সবসময় থাকতে হবে, তাহলে বাচ্চাটা খুব ভালো থাকবে। তাহলে যদি এমন হয় যে অনিয়ন্ত্রিত অ্যাজমা, তার মানে কি তার কিন্তু অক্সিজেন স্যাচুরেশন বডিতে কম, সেটা যদি আর্লি প্রেগনেন্সিতে হয়, দেয়ার ইজ এ চান্স অ্যাবর্শন হয়ে যেতে পারে। তারও পরে যদি হয় বাচ্চাটা একটু বড় হয়েছে, তার অ্যাজমা, তার রিকারেন্ট অ্যাটাক হচ্ছে, এক্সাজারবেশন হচ্ছে, এইসব ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই যে বাচ্চাটা কিন্তু ঠিকমতো গ্রো করতে পারে না। সেই জন্য আমরা দেখি যে আইইউজিআর, তার মানে হচ্ছে পেটে বাচ্চাটা ঠিকমতো হচ্ছে না, বাড়তে পারছে না, বলে তার গ্রোথটা কমে যাচ্ছে, অথবা লো বার্থ ওয়েট বেবি, এইরকমও কিন্তু আমরা দেখতে পাই। এবং আমি এটা আসলে যেটা হয় কি যে অনেক কথা বলাও যায় না, যে এমনও হতে পারে যে সাডেন এক্সাজারবেশন হয়ে অক্সিজেন স্যাচুরেশন একদম কমে গেছে, সেখানে ইন্ট্রাইউটেরাইন ডেথেরও কিন্তু আমরা এরকম রোগীও কিন্তু পাচ্ছি। তো আমাদের সবার অ্যাওয়্যার থাকতে হবে, জানতে হবে আমার মাটাকে কিন্তু এই অবস্থায় কোনো মতেই বাসায় রাখা যাবে না। সেই সময়টায় যেটা হয় যে ওদের প্রিম্যাচিউর রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে, প্রিটার্ম লেবারে চলে যেতে পারে, তার মানে অপরিপক্কত অবস্থায় বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। তাহলে এই বাচ্চাটা একটা তো ওই সমস্যায় জন্ম হলো,
একটা এক্সট্রিম প্রিম্যাচিউর বেবি এবং তার যে ডেলিভারিটা যেটা হলো সেটাও যদি তার ওই সময় যদি সুরক্ষিত না রাখা যায় মাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। সেইটা হলো এটা হলো বাচ্চার বিষয়ে। মায়ের বিষয়ে যদি আমরা বলি যে আমরা জানি অক্সিজেন কম হলে কি হয়, একটা যার কিনা এনিমিয়া, তার এনিমিয়াটা আরও প্রকোপ বেড়ে গেল। যার কিনা প্রেশার নাই তার দেখা গেল প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন ডেভেলপ করে গেল। যার কিনা ডায়াবেটিস প্রেগন্যান্সি, তার দেখা গেল ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেল। তাহলে এটা কিন্তু অত্যন্ত হাই রিস্ক একটা সিচুয়েশন। নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি মা এবং বাচ্চা দুজনের জন্যই। সেই জন্য আমরা বলি ইভেন আইসিইউ কেয়ার আছে এমন হাসপাতালেই কিন্তু তার ডেলিভারি হওয়া উচিত যদি তার অ্যাজমা নিয়ন্ত্রণে না থাকে। অ্যাজমা পেশেন্টদেরকে আমরা সাধারণত ইনহেলড বিভিন্ন ড্রাগগুলো দিয়ে থাকি, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তারা ব্যবহার করে থাকেন, সাথে অনেক সময় অ্যাড অন থেরাপি হিসেবেও একাধিক ওষুধ তাদের লাগতে পারে। তো অনেক ক্ষেত্রে এটা একটা কমন জিজ্ঞাসা যে এই ওষুধগুলো গর্ভাবস্থায় কতটুকু নিরাপদ? আমরা দেখি যে যারা প্রেগনেন্ট হয়ে যায় তখন মনে করে যে যে কোনো ওষুধ খেলে মনে যে তার বাচ্চার কোনো না কোনো রকম অ্যাবনর্মালিটি হতে পারে। তাহলে অ্যাজমা একটা ডিজিজ যেটা দুজনকে কিন্তু এফেক্ট করে। এখানে অক্সিজেনের অভাব থাকে, মাকেও এফেক্ট করে, তারপরে তার বাচ্চাকেও এফেক্ট করে। অ্যাজমার যে মেডিকেশানগুলি আছে, কমন মেডিকেশানগুলি, আমরা যেটা স্টেরয়েড ওরাল ফর্মে আছে, ইনহেল ফর্মে আছে, ব্রঙ্কোডাইলেটর আছে, বিটা অ্যাগনিস্ট যেটা বলি, থিওফাইলিন বলি, তারপরে মন্টিলুকাস্ট আছে, ইভেন সিরিয়াস ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেটও আছে। সেই ড্রাগগুলি মানে ফরচুনেটলি সব ড্রাগগুলি কিন্তু অ্যাজমাতে সেফ। এখন অনেকাংশে দেখা যাচ্ছে যে আমাদের কাছে কিছু রোগী রেফার হয়ে আসে অথবা এমনিতে আসে যে তাদের অ্যাজমার যে কমন মেডিকেশনগুলি সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ডিউরিং প্রেগনেন্সি। এটা কোনো ক্রমে উচিত না এবং কাম্য না। আমরা জানি যে বিশেষ করে প্রেগনেন্সি ফার্স্ট 2 মান্থে অর্গানোজেনেসিস, যেটা বাচ্চাদের বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যানোমালি হতে পারে, ওই সময়গুলিতেও কিন্তু এই ড্রাগগুলি সেফলি আমরা ইউজ করতে পারি। সুতরাং অ্যাজমা রিলেটেড ড্রাগ নিয়ে বিশেষ করে প্রেগনেন্সিতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। আর আপনারা জানেন যে অ্যাজমার যে অধিকাংশ মেইন ড্রাগ যেটা স্টেরয়েড, এটা ইনহেলড ফর্মে পাওয়া যাচ্ছে। অবভিয়াসলি ইনহেলডের তো লেস সাইড ইফেক্ট, লেস টক্সিসিটি, ব্লাডে মিশে না। সুতরাং খুব সেফলি ইউজ করলে এবং তার অ্যাজমাটা যদি কন্ট্রোল থাকে তাহলে সেই ক্ষেত্রে পেশেন্ট এবং বেবি দুই ক্ষেত্রে আউটকাম ভালো হয়ে আসছে। অ্যাজমা এবং গর্ভাবস্থা সাধারণত আমাদের মেডিকেল সেক্টরে এটা দুটো বিভাগ ডিল করে থাকেন। তো মাল্টিডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের গুরুত্ব আপনি কিভাবে দেখছেন অ্যাজমা এবং গর্ভাবস্থা? আমি যেটা মনে করি যে এইটার সম্পূর্ণ রকম সুরক্ষার জন্য যে নজরদারিটা দরকার সেখানে অবশ্যই একজন রেসপিরেটরি স্পেশালিস্ট থাকতেই হবে এবং এটা অত্যন্ত জরুরি। এবং আমরা মনেই করি যে আমরা রেসপিরেটরি স্পেশালিস্ট এবং অবস্টেট্রিশিয়ান দুজনে মিলে কিন্তু একটা টিম এবং টিম অ্যাপ্রোচেই কিন্তু এটা ম্যানেজমেন্টটা হওয়া প্রয়োজন। অ্যাজমা পেশেন্টকে আমাদের কিন্তু রোগীরা সাধারণত বলে যে আমার উদ্দেশ্যে আপনার কি বলার আছে। আমি বলবো যে অ্যাজমা রোগীর রুমে অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার থাকবে, অবশ্যই একটা নেবুলাইজেশন মেশিন থাকবে। এইটা একদম ম্যান্ডেটরি। কারণ যখন আমার অ্যাটাক হলো আমি গাড়ি ঠিক করব, আমি হাসপাতালে যাব, আমি ট্রিটমেন্ট রিসিভ করব, এই যে সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু যে কোনো দুর্ঘটনা হতে পারে। এবং আরেকটা বিষয় যারা আছে যারা কিনা ক্রনিক অ্যাজমার পেশেন্ট, এদের দেখা যায় যে আমরা যদি অক্সিজেন স্যাচুরেশন দেখি 90 নিচেও কিন্তু নেমে যায়। যারা এটাতে অভ্যস্ত রোগী কিন্তু জানি না যে তার স্যাচুরেশন কত। সেই জন্য আমরা অনেক সময় পালস অক্সিমেট্রিটা ইউজ করতে বলি এবং বলি কিছুও যদি না করতে পারে যে দিনে অন্তত 1 কি 2 বার অক্সিজেন নেবেন আপনারা। সেটা দেখা যায় যে এটা অত্যন্ত ভালো। এবং আরেকটা বিষয় আমরা খুব গুরুত্বপূর্ণভাবে বলি, বাচ্চার নড়াচড়া খুব ভালো করে খেয়াল করবেন। যদি কখনো মনে হয় বাচ্চা কম নড়ছে, তার মানেই হচ্ছে বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তার মানে ফিটাল ডিস্ট্রেস। সেই সময়টা একটা জিনিসই করতে হবে, আপনি অক্সিজেন নিয়ে নেবেন, আপনি বিশ্রামে থাকবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সব মায়েদেরকে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই রেসপিরেটরি স্পেশালিস্টের তত্ত্বাবধানে থাকবেন। এটা আমার একান্ত অনুরোধ সবার জন্য রইল। গর্ভাবস্থায় অ্যাজমা রোগীর অ্যাজমা কেমন নিয়ন্ত্রণে আছে সেটা অ্যানালাইসিস বা অ্যাসেস করার জন্য আমরা কিভাবে কি পদ্ধতি অনুসরণ করি? যারা অ্যাজমা রোগী থাকে
তাদের কন্ট্রোলটা কেমন, গোড কন্ট্রোল আছে কিনা। আপনি জানেন যে ক্লিনিক্যালও কিছু মেজারমেন্ট আছে। আমরা তার যে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর তার উইকলি কতবার লাগতেছে, তারপরে তার নেবুলাইজেশন লাগতেছে কিনা, তার নাইট সিমটম হচ্ছে কিনা, নকচুর্নাল, এগুলি দিয়ে আমরা একটা কন্ট্রোল বুঝতে পারি যে তার কতটুকু ডিজিজটা কন্ট্রোল আছে। পাশাপাশি আমরা একটা স্পাইরোমেট্রিও করতে পারি, স্পাইরোমেট্রি করে দেখতে পারি যে তার FEV1 এগুলি কত আছে। তারপরে তার ডে টাইম যে ওয়ার্ক আছে, ওয়ার্কের কোনো লিমিটেশন, অ্যাক্টিভিটির লিমিটেশন আছে কিনা, এগুলি দিয়ে আমরা মেজার করতে পারি। ডিউরিং ডেলিভারি আমাদের কিছু জিনিস আছে যে ফরচুনেটলি দেখা যাচ্ছে যে অধিকাংশ অ্যাজমা রোগীরা ডিউরিং ডেলিভারি আমরা একটা বদ্ধ ধারণা থাকে হয়তো বা তাদের একুইট এক্সাজারবেশন হতে পারে, তাদের সিমটম ডিটোরিয়েশন করতে পারে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি এরকম না। যাদের ডিজিজটা আনকন্ট্রোল থাকে তাদেরই কিন্তু একুইট এক্সাজারবেশন বা ডিউরিং ডেলিভারি যে স্ট্রেসফুল কন্ডিশন থাকে বা সার্জারির প্রভাবে হয়তো বা এক্সাজারবেশন হতে পারে। যাদের পুয়ার কন্ট্রোল থাকে আমরা বলি যে তাদেরকে ওই সময়টাকে ইনজেক্টেবল স্টেরয়েড ইউজ করার জন্য। আরেকটা জিনিস যেটা আছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিফোর ডেলিভারি রেসপিরেটরি সিমটম, বিশেষ করে ব্রেথলেস কমানোর জন্য ফ্রিকোয়েন্ট নেবুলাইজার ইউজ করি। ফ্রিকোয়েন্ট নেবুলাইজার ইউজ করলে অনেকাংশে দেখা যাচ্ছে যে যদি তার প্রিটার্ম ডেলিভারি হয়, যারা নেবুলাইজার ইউজ করে তাদের ডেলিভারির পরপর বাচ্চার সুগার লেভেলটা দেখতে হবে। তখন দেখা যাচ্ছে যে ফিটাল হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স বেশি থাকে। সুতরাং যারা ডেলিভারির আগে নেবুলাইজেশন ফ্রিকোয়েন্টলি ইউজ করে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসটা বাচ্চার দেখা উচিত। এটা আরেকটা হলো যে নেবুলাইজার হলো যে সাময়িক রিলিফ। আমরা যেটা বলবো যে পেশেন্টকে থ্রু আউট দ্য পিরিয়ড সে যাতে ইনহেল কর্টিকোস্টেরয়েডের দিয়ে তার চিকিৎসাটা করে। আরেকটা কিছু মিসকনসেপশন থাকে, আপনার দেখা যাচ্ছে যে প্রেগনেন্সির সাথে সাথে আমরা যেটা হয় বাচ্চার সাইজ যখন বড় হয় ডায়াফ্রামের হাইট বেড়ে যায়। হাইট বেড়ে গেলে বিশেষ করে শোয়ার পর তার একটা মেকানিক্যাল ব্রেথলেসনেস, আমরা যেটাকে বলি মেকানিক্যাল শ্বাসকষ্ট হয়। অনেকে এটাকেও অ্যাজমা মনে করে, অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাজমা না। এবং এই ক্ষেত্রে তারা নেবুলাইজার এবং ইনহেলার ইউজ করে, সেটাও ঠিক না। তো সুতরাং আমার মনে হয় যে প্রপারলি ডায়াগনোসিস অ্যাজমা দরকার এবং সেই অনুযায়ী চিকিৎসা দরকার, তার ডিজিজ কন্ট্রোল দরকার, এবং এগুলি থাকলে তার দেখা যাবে যে আউটকাম ডেলিভারির সময় সে ভালো থাকবে। আপনার কাছে জিজ্ঞাসা হচ্ছে যে গর্ভাবস্থায় আমাদের নিরাপদ মাতৃত্ব, এটার ফলো আপটা যার অ্যাজমা আছে তার ক্ষেত্রে আপনারা কিভাবে করে থাকেন? আমরা যেটা বলি প্রথম 28 উইকস, তার মানে সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত প্রতি মাসে একবার আসতে বলি, তারপরে 2 উইকস ইন্টারভ্যাল, আর 36 সপ্তাহ পরে প্রতি সপ্তাহে। কিন্তু যার অ্যাজমা আছে এটা কিন্তু একটা হাই রিস্ক সিচুয়েশন। হাই রিস্ক সিচুয়েশন মানে আমি 1 মাস পরে তিনি কেমন থাকবেন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তখন আমরা বলি যে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর অবশ্যই আসতে হবে এবং প্রয়োজনে উইকলি। এটা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট স্টেটাস, কারণ প্রত্যেকটা রুগী কিন্তু একটা ইন্ডিভিজুয়াল। আমাদের হিসাব থাকবে এবং রুগীদেরকে কিন্তু আমরা কতগুলো অ্যালার্ট সাইন দিয়ে দিই। যে একটা হলো যে আপনি কথা বলতে বলতে শ্বাস কষ্ট হচ্ছে, আপনি কথা বলতে পারছেন না, এটা কিন্তু অত্যন্ত একটা অ্যালার্মিং সাইন। আপনি মাথা ঘুরছে, আপনি কথা শুনতে পারছেন না, তার মানে কি তার হাইপোক্সিয়া হচ্ছে। আপনার বাচ্চা নড়ছে না, এটাও কিন্তু একটা খুবই একটা হাই রিস্ক সিচুয়েশন। এই সব জিনিসগুলো যখন হবে আপনার ইমিডিয়েট হাসপাতালে আসতে হবে। এই পেশেন্টগুলোকে আমরা অত্যন্ত ইন্ডিভিজুয়ালাইজ দেখি। এমন হয় আমরা তাদেরকে টেলিফোনিক করি, ইন্টারভেনশন করি, এমনকি টেলিমেডিসিন করি। তার মানে কি তারা অনলাইনেও কিন্তু তারা আমাদেরকে দেখাতে পারে। সুতরাং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা কথাই বলবো যে একটা সাধারণ প্রেগনেন্সি আর অ্যাজমাজনিত রোগী যিনি তার প্রেগনেন্সি, এটা কিন্তু আমরা বলি বোঝার উপর শাকের আটি, কিন্তু আসলে অনেক বেশি হয়ে গেল। সেই হিসেবে এটা আমাদের খুব সিরিয়াসলি কিন্তু এটা ডিল করতে হবে। তীব্র অ্যাজমা বা তীব্র শ্বাসকষ্ট, এই সিচুয়েশনটা আমরা অবশ্যই গর্ভাবস্থায় অ্যাভয়েড করতে যাব। তো সেই অ্যাভয়েডেন্সের জন্য আমরা জানি যেহেতু এক্সাজারবেশনে ইনফেকশনের একটা রোল আছে, ইনফ্লুয়েঞ্জার বেশ বড় একটি রোল আছে, তো সেই ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা আদার কোনো অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কোনো ভূমিকা আছে কিনা গর্ভাবস্থায় অ্যাজমা রোগীর ক্ষেত্রে? না, অবশ্যই। আপনারা যে অ্যাডাল্ট অনসেট যে অ্যাজমাগুলি, এগুলির এক্সাজারবেশনের মেইন একটা কারণ থাকে ভাইরাল ইনফেকশন।
ভাইরাল ইনফেকশন আমাদের দেশে দেখা যায় যে ফ্লু ভাইরাস যেটা আছে, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসগুলি দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভ্যাকসিন দিই, সেই ক্ষেত্রে এটা প্রেগনেন্সি যখন প্ল্যান করে আমরা দিতে পারি, বা যাদের এরকম অ্যালার্জি বা অ্যাজমা আছে, কম্পোনেন্ট আছে, তাদেরকে আমরা ইয়ারলি দিতে পারি। আপনার ফ্লু ভ্যাকসিন যেটা, এটা প্রতি বছর নিতে হয়, এবং প্রতি বছর নিলে যেটা ভ্যাকসিন নিলে যেটা অ্যাডভান্টেজ যে হয়, যে তার যে ফ্লু হবে না সেটা না, তার ফ্লু রিলেটেড যে ইনভেসিভনেস, ভয়াবহতা, সেটা কমিয়ে রাখবে। আপনি যেরকম বলবেন হয়তো মাইল্ড অ্যাটাক হবে, সেই ক্ষেত্রে তার অ্যাজমা এক্সাজারবেশনে খুব একটা ভূমিকা রাখবে না, ট্রিগার করবে না। তো সেক্ষেত্রে অবভিয়াসলি ভ্যাকসিনের একটা আছে। আমাদের দেশের জন্য আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কোন সময়, বছরের কোন সময়? আগে আমরা জানতাম যে সেপ্টেম্বর অক্টোবরে এই সময়টা নিতে, বাট আমাদের যে নর্দার্ন যে জোন আছে এখন বলে যে এপ্রিলের দিকে ভ্যাকসিনটা নিলে, এবং যে ইনফ্লুয়েঞ্জার যে তখন রিস্কটা তখন অনেকাংশে কমে আসে, এবং তার ব্লাড লেভেলে এটা পিকটা বেশি থাকে, তখন ইনফ্লুয়েঞ্জা রিলেটেড যে এক্সাজারবেশনগুলি সেক্ষেত্রে কম হয়। ম্যাডামের কাছে অ্যাজমা রোগী যিনি গর্ভাবস্থায় আছেন, তার চিকিৎসাতে কোনো ধরনের মডিফিকেশন আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা করে থাকেন কি? একটা হলো প্রেগনেন্সি ম্যানেজমেন্ট, এটা কিন্তু তার গতিতেই চলে। আরেকটা হলো অ্যাজমা, যে অ্যাজমা কিন্তু 3 রকম হয়, রুল অফ 3। সেটা হলো যে এক গ্রুপ আছে যারা কিন্তু একই রকম থাকেন, তাদের কোনো সমস্যা হয় না, তাদের মেডিকেশন যা আছে একদম এক্স্যাক্টলি আমরা ওইটাই দিচ্ছি। একটা গ্রুপ আছে 1/3 যারা ভালোর দিকে চলে যায়, তাদের দেখা যায় অনেক সময় ইনহেলারের মধ্যে স্টেরয়েড এবং হলো যেটা হলো যে সালবিউটামল, আমরা সালবিউটামলটা দিচ্ছি না, আমরা কিন্তু স্টেরয়েডটা কিন্তু কন্টিনিউ করি। এই জন্য করি যে এটা ছাড়লেই দেখা যাবে যে একটা এক্সাজারবেশন হতে পারে। সো আরেকটা বিষয়, যেহেতু এটা ইনহেলার, এটা কোনো সিস্টেমিক কোনো অ্যাক্টিভিটিস নাই, সো আমার তো কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চিন্তা নেই, সেই জন্য আমরা এটা কিন্তু কন্টিনিউ করি। আর যেটা হলো যে যাদের কিন্তু বেড়ে যায়, সেই বেলাটায় দেখা যাচ্ছে যে যারা ইনহেলার নেয় তাদের কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে তাদেরকে নেবুলাইজেশন নিতে হচ্ছে, কারণ তাদের অ্যাটাক হচ্ছে, তাদের প্রায়শই দেখা যাচ্ছে হসপিটালাইজেশন হতে হচ্ছে। তো সেইটা হচ্ছে রোগীর সিমটমের সাথে রিলেট করে, বা এমনও কিন্তু পেশেন্ট আছে যাদেরকে আমাদের ইনজেক্টেবল স্টেরয়েড দিতে হয়, ওরাল স্টেরয়েড দিতে হয়, এটা কিন্তু একটা গ্রুপ আছে। এবং আমরা দেখেছি আমাদের রিসার্চও আছে যে এটা দিলেও যে আলটিমেটলি আমাদের দেখা যাচ্ছে প্রেগনেন্সি আউটকাম যথেষ্টই ভালো থাকে, এবং মায়ের কিন্তু কোনো কমপ্লিকেশন কিন্তু আমরা চোখে দেখছি, দর্শনই হচ্ছে না। কথা হচ্ছে উই আর ডিলিং উইথ 2 লাইফ, 2টা জীবনের চাইতে সাইড ইফেক্টটা কিন্তু আমরা তখন কিন্তু আমরা হিসাব করব না। আর আগের প্রশ্নের সাথে আমি একটু অ্যাড করতে চাই, যেটা ভ্যাকসিন নিয়ে কথা বলেছেন, যে পুরা বিশ্ব আমরা যদি বলি ওয়ার্ল্ড হেলথ কী করছে, আমরা আমেরিকান সোসাইটি বলি, আমরা ইউরোপিয়ান সোসাইটি, সবার জন্য কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইজ ম্যান্ডেটরি। 100% পপুলেশনকে দিতে হবে, দোজ হু আর দ্য প্রেগনেন্ট। 30 উইকস ইজ দ্য টাইম প্রেগনেন্সি, ওই সময়টা কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে দিই। এবং এটা কমন কোয়েশ্চেন যে এটা দিলে কি কোনো সমস্যা হচ্ছে কি না, আমরা কিন্তু কোনো সমস্যা দেখছি না, সাইড ইফেক্টও তেমন কিছু হচ্ছে না। সুতরাং এটা আমি মনে করি সবাই এটা নিতে পারেন, এবং যেটাতে যেই লাভটা হবে, যে একটা হলো অ্যাজমা, কিন্তু অ্যাজমার যে ট্রিগার করে যেই কারণগুলো, যেরকম ইনফ্লুয়েঞ্জা হলো, এটা অন্য যেটা যে কোনো সিভিয়ারিটিগুলো কিন্তু কমে যায়, আর সিভিয়ারিটি কমে গেলে আমাদের আউটকাম ভালো হবে। সো এটি আমাদের উদ্দেশ্য। আপনার কাছে স্যার শেষে জানতে চাইব যে খুব শেষ পরামর্শ আমাদের অ্যাজমা রোগী যারা গর্ভাবস্থায় আছেন তাদের। আমি আপার সাথে আরেকটু অ্যাড করে দিই। আপনারা হয়তো জানেন ইতিমধ্যে অনেকগুলি কাজ হচ্ছে, বিশেষ করে ফ্লু ভ্যাকসিন ন্যাশনাল ভ্যাকসিন শিডিউলে ঢুকানোর জন্য, কারণ এটা অনেকভাবে আমাদের লাইফকে হ্যাম্পার করে, বিশেষ করে কোমরবিডিটি হিসাবে একটা। সেকেন্ড আরেকটা জিনিস আমি বলবো যে আমরা বিশেষ করে দেখা যাচ্ছে যে কোনো অ্যাজমা রিলেটেড শ্বাসকষ্টের জন্য নেবুলাইজার বা ব্রঙ্কোডাইলেটরের উপর ইউজ করি। ব্রঙ্কোডাইলেটর বা নেবুলাইজার যেটা, এটা হলো যে ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য। আমরা যদি সব সময় এই মানে ওষুধটা ইউজ করি, সে সাময়িক লাভ পাবে, বাট আমরা এখন দেখছি যে জিনো আমাদেরকে ওয়ার্ন করছে শুধু সালবিউটামল মার্কেট থেকে উইথড্র করে নিয়ে যাচ্ছে, কারণ এদের ফ্যাটাল এক্সাজারবেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং আমরা নেবুলাইজার বেশি ইউজ না করে আমরা কন্ট্রোল বা প্রিভেন্টার ড্রাগ ইউজ করব, সেই ক্ষেত্রে অ্যাজমা কন্ট্রোল ভালো থাকবে। অবশ্যই সেই ক্ষেত্রে যদি আমরা ড্রাগ ইউজ করি, তারপরে পরিমিত আহার করি,
তারপরে অ্যাংজাইটি, স্ট্রেস এগুলিকে এবং দূরে trigger factor ফেলে, গুলো থেকে দূরে ট্রিগার থাকি। ফ্যাক্টরগুলিকে দূরে থাকি। অ্যাজমার মতো যদি সে তার লাইফ চালায়, এখানে বাড়তি কোনো ঝুঁকি না নিয়ে এভাবে চালালে অবশ্যই তার এবং তার বাচ্চার জন্য আউটকাম একটা ভালো হবে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ইনসেপ্টার স্বাস্থ্য সমাচার অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আমরা স্যার এবং ম্যাডামের কাছ থেকে জেনে নিলাম গর্ভাবস্থায় অ্যাজমা রোগীর ক্ষেত্রে কী করণীয়। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।